Okay, this is Rashidul Islam Iman, the solution of second round. The first question is given an AVLT sorting numeric value, design an algorithm to specify return the sum of the value within a given range. And follow-up question is how would you approach scale if the tree update must propagate feature for downstream model. Okay, so there is a I found two solution. So basically let's understand what is AVL. AVL is nothing but a binary search tree with a balancing means আমরা জানি, let's see, this is a node, this is a node, this is a node. ওখানে binary search tree তে দুইটা থাকবে, ওকে, হয় 0 হয় 1 or 2, ম্যাক্সিমাম 2. তো অন দ্য লেফট হ্যান্ড সাইড এটা কি হয়, আমাদের এই নোডের থেকে অবশ্যই এটা হবে ছোট, আর এই নোডের থেকে হবে এটা বড়। এইভাবে মূলত বাইনারি সার্চ ট্রি কাজ করে বিএসটি। অ্যান্ড বিএসটির মধ্যে আবার কি আছে এভিএল। এভিএল মিনস যে আমাদের যে ট্রিটা হবে ওইটা হবে ব্যালেন্সিং, নট লেফট শিফট। লেফট শিফট মিন সাপোজ আমাদের দেওয়া আছে 10, 20, 30, সরি ফর ব্যাড রাইটিং, আই এম ইউজিং মাউস। দেন এটা কি হবে 10, 20, 30, এটা একদম কি রাইট শিফটেড, সব কিছু থাকবে একদম রাইট দিকে। আবার যদি এমন থাকে যে 30, 20, 10, তাহলে কি আমাদের সব এই দিকে শিফট হবে। সুতরাং এটা ব্যালেন্স না। তো এটা ব্যালেন্স করার জন্য কী করতে হবে, আমাদের এইটাকে রোটেট করতে হবে একবার। রোটেট করলে এখানে কি আসবে 20, এখানে আসবে কি 10, এটা আসবে 30। এই মূলত এইটা হলো কি আমাদের এভিএল। ওকে, তো আমাদের এখন এইটাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগায় একটা অ্যালগরিদম ডেভেলপ করতে হবে। লেটস সি, ফার্স্ট সাপোজ আমাদের নোড আছে এমন, এখানে আমি দুইটা অ্যাপ্রোচ বের করছিলাম। তো দুইটা অ্যাপ্রোচ এখানে আমি এক্সপ্লেন করি একটু। সাপোজ এটা আমাদের একটা এভিএল ট্রি। ওকে, যদি এমন হয় আমরা এটাকে দুইভাবে করতে পারি। সামগুলো একটা রেঞ্জের ভিতরে, এল আর রেঞ্জের মধ্যে। তো এটা লোয়ার লিমিট অ্যান্ড এটা আমাদের আপার লিমিট। তো আমাদের ফার্স্ট একটা অ্যালগরিদম হইতে পারে যে আমরা এখান থেকে হাঁটা শুরু করব, হাঁটা শুরু করে পুরা সম্পূর্ণটা আমরা হাঁটব। হাঁটার পরে আমরা এটাকে ইন অর্ডারে কনভার্ট করব, ইন অর্ডার। ওকে, ইন অর্ডারে যখন কোনো আমরা ট্রি বাইনারি সার্চ ট্রিকে আমরা কনভার্ট করি, ইন অর্ডার করলে কি হয় যে আমার প্রত্যেকটা যে ট্রি নোড আছে নোডগুলো সিরিয়ালে মানে ছোট থেকে বড় আকারে শর্ট হয়ে যায় অটোমেটিক ইন অর্ডারের ক্ষেত্রে। আমার তিনটা আছে, প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। তো ইন অর্ডারের ক্ষেত্রে কী হয় যে আমাদের ছোটো থেকে বড় শর্ট হয়ে যায়। তো শর্ট হওয়ার ফলে আমরা এখান থেকে নেক্সট আমাদের স্টেপ হইতে পারে কি যে আমরা এই যে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিটের মধ্যে একটা আমরা জাস্ট সাম করে দিব। তো এটার ক্ষেত্রে আমার একটা ইস্যু আছে বা পারফরমেন্স ইস্যু আছে। সেটা কী হচ্ছে, আমরা প্রত্যেকটা নোডে আমরা যাচ্ছি, এটা এফিশিয়েন্ট ওয়ে না। তো এফিশিয়েন্ট ওয়ে আরেকটা হইতে পারে, এফিশিয়েন্ট ওইটা কী হইতে পারে যে আমরা দেখব ফার্স্ট এই নোডে চেক করব, আমাদের লেফট অ্যান্ড রাইটের ফার্স্টের লোয়ার লিমিট চেক করব এই নোডে কী অবস্থায় আছে, এতে ছোটো না বড়। ইন কেস আমার এই থেকে ছোট আছে তাহলে কী হচ্ছে, আমাদের এই নোটে যাওয়ার প্রয়োজনই নাই, কারণ কি আমাদের এর লোয়ার লিমিটের থেকে এই সাইডের যে আমার ব্রাঞ্চগুলো আছে সবগুলোই ছোটো। শুধু আমাদের এই সাইডে যাওয়া দরকার, এটা স্কিপ করবো, আমরা এই সাইডে কাজ করবো। এই সাইডে যাবো, আমরা এই নোট নিব, এই নোটে নেওয়ার পরে আমরা সেম কাজ করবো, আপার লিমিট দেখবো। আপার লিমিট দেওয়ার পরে আমরা চেক করবো আমার এটার আপার লিমিট ক্রস করছি কিনা। যদি আপার লিমিট ক্রস করে আমরা এদিক কি বাদ দিয়ে দিব। তাহলে কী হচ্ছে, আমাদের এইটা যদি আমরা যোগ করি, কালার চেঞ্জ করি, যদি আমরা এই কয়েকটা যোগ করি তাহলে কি আমাদের সামটা পেয়ে যাচ্ছি। দ্যাটস দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যালগোরিদম। কারণ আমাদের কি এখানে আমাদের
প্রত্যেকটা লিভে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এখানে, আমার যে যতটুকু প্রয়োজন ততটুকুই। সুতরাং আমি এই অ্যাপ্রোচটাই এখানে দেখাইছি। তো অ্যাপ্রোচটা কি, ফার্স্ট চেক ইফ দ্য নোট হ্যাজ এনি চাইল্ড, আমরা এখানে দেখবো। আচ্ছা আমি কোডে পড়ে যাচ্ছি, আমি প্রথমে দেখবো চাইল্ডটা এমটি কিনা বা কোনো লিফ আছে কি না। যদি না থাকে আমরা রিটার্ন করে দিব সরাসরি, ওই ইয়াটাই রিটার্ন করে দেবো, এখানে কোনো চাইল্ড নাই। তো তারপর আমার নেক্সট হবে যে আমরা দেখবো যে আমাদের ওই নোটটা কি এলের থেকে ছোটো কিনা। ওকে, যদি ছোটো হয় তাহলে ইগনোর করবো, আমরা লেফট সাইডে ইগনোর করে আমরা রাইট সাইডে যাবো, আমাদের এর থেকে বড় রেঞ্জের দরকার, দ্যাটস ওয়াই আমরা গো রাইট। অ্যান্ড দ্য থার্ড স্টেপ আমরা কী করেছিলাম যে সরি আমার টাইপিং মিস্টেক। ওকে, চেক ইফ দ্য নোট গ্রেটার দেন আর ভ্যালু, যদি এখানে আর ভ্যালু হয় আমরা তখন কী করবো, ইগনোর করবো, লেফট সাইডে ইগনোর করে গো লেফট যাবো, যেটা আমি বললাম যে আমাদের যদি এই সাইডে আমার এটা যদি বড় রেঞ্জ আমার পার করে দেয় তাহলে এই সাইডে তত প্রয়োজনই নাই, কারণ কি আমাদের হায়ার রেঞ্জের যতগুলো সব এই নোটে আছে, সুতরাং এটা বাদ, আমরা এই নোটে কাজ করব। এইটাই এখানে আমি দেখাইছি। অ্যান্ড দেন আমার লাস্টের সাম দিয়ে ইনিশিয়ালাইজ করে মানে সামটা রিটার্ন করে দেবো, তাহলে হবে। তো আমরা এখানে একটা ক্রিয়েট করেছি, জাস্ট ক্লাস দিয়েছি এবং ক্লাসের সাথে আমরা লেফট রাইট দিয়ে এইটা তৈরি করেছিলাম, মানে জাস্ট বোঝার সুবিধার্থে। তো এইটা আমাদের ওই অ্যালগরিদমে আমার এখানে কোডও দেওয়া হয়েছে যে আমার ফার্স্ট লেফট চেক করব, লেফট যদি চেক করে না হয় আমরা রাইটে যাব এবং এখান থেকে যদি আমাদের রাইটে না হয় তাহলে কি লেফটে যাব এবং লাস্টে আমরা সামটা রিটার্ন করে দিব। আচ্ছা এখানে আমরা একবার এটা করতে পারি, জাস্ট রিটার্ন সামটা রিটার্ন করে দিই, এটার দরকার নেই। ওকে, তো আমরা যদি এটা একটু আগে রান করে দেখি। ওকে, আমাদের লোয়ার লিমিট 5 এবং আবার 15 যদি দিই 37, আমি দেখি লোয়ার 5 15 5 15 20 20 and 3 23 and 7 30 7 3 15 5। আমরা যদি আমরা এখান থেকে 7 আমরা এন্টার করে দেখি কি অবস্থায় আসে। 32 7 থেকে আমাদের কত যাবে 15, তার মানে কি আসছে আমাদের 7 3 15 and 10, তার কত হচ্ছে 10 17 20 wait am I doing something wrong, 7 থেকে 15 তাই না, তাহলে 7 plus 10 17 plus 15 32। ওকে, ইটস ওয়ার্কিং পারফেক্টলি পারফেক্ট। ওকে, আচ্ছা আমি এটা চেক করে নিই যেহেতু ওটা আমাদের এফিশিয়েন্ট হচ্ছে না। এখন লেটস টক অ্যাবাউট দ্য আমাদের স্কেলেবিলিটির ক্ষেত্রে আমার ডাউন স্ট্রিম এমএল মডেল কেমনভাবে কাজ করবে এটা। তো আমরা যদি স্কেলেবিলিটির দিকে যাই, আমাদের ডাউন স্ট্রিমে আমাদের নোটগুলো কী হবে, আমার চেঞ্জ ইমিডিয়েট চেঞ্জ হইতে পারে বা ওইটা হয়তো বা কোনো একটা সার্টেন টাইম পর চেঞ্জ হইতে পারে। এখন এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমি কী করতে এফিশিয়েন্টলি আমি ওই যে এক্স্যাক্ট যে কী ওইটা খুঁজে বের করতে পারি এবং ওইটাতে আমি ম্যানিপুলেট করতে পারি। তো এইটা খুঁজে বের করার জন্য আমাদের কী দরকার হবে, আমার টাইমটা দেখি, আমার টাইম স্কেলে যাই, অর্ডার অফ লগ এন। আমাদের এনটা যদি আমাদের নোট থাকে তাহলে আমাদের এটার অর্ডার হবে লগ এন অপারেশন করলে আমরা ওখানে পৌঁছায় যাব, এইটাই তো। তো ইন শর্ট ডাজেন্ট নিড টু রিরাইট অল দ্য নোট, আমার সব নোটে যাওয়ার দরকার নাই। Thus it's very efficient, is only change the updated node so it's faster. Okay, this algorithm pretty good I think. Okay, okay, next question is suppose you must store and retrieve large model weight file distributed across a database. Explain how a B-tree support fast search and insert operation at the scale. আর ফলো আপ ছিল হাউ ডাজ দিস অ্যাপ্লাই টু ফিচার ভেক্টর লুকআপ ইন রিকমেন্ডার সিস্টেম।
Okay, cell B tree is a cell balancing tree data structure like a VL or binary tree, but there is a catch up. There is a catch is the B tree can has multiple child, unlike BST has only two. এটা তাহলে আমাদের মাল্টিপল চাইল্ড থাকলে কি সুবিধা হচ্ছে, একটা কিয়ের আন্ডারে আমরা একাধিক চাইল্ড রাখতে পারছি। আর একাধিক চাইল্ড রাখলে কী হয় আমাদের, যে আমাদের ট্রি যেটা আছে ট্রির হাইট কমে আসবে। ট্রির হাইট কমা মানে কি, আমাদের যে সার্চ একদম আমরা অ্যাপ্লাই করবো আমাদের সময় কম লাগবে, আর সময় কম লাগে মানে আমার কি ওটা এফিশিয়েন্টলি কাজ করবে। তো B-tree node work as a key to find desired data. Features in B-tree can hold multiple child, and thus the height of the reduce significant means search for an object reduce disk uses for efficient search key stored node multiple child is binary search is performed and search through the node until desired key found. তো এইটার ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি আমাদের বিটির ক্ষেত্রে আমাদের এই যে অর্ডার অফ লগ ইন লাগবে, মানে ফুল স্ক্যান করতে আমাদের একদম কম সময় লাগবে, এফিশিয়েন্টলি কাজ করা যাবে। আর একটা হাউ ডাজ দিস অ্যাপ্লাই টু ফিচার ভেক্টর লুক আপ ইন রেকমেন্ডার সিস্টেম। এখন লেটস সি আমাদের ইউজ একটা ডেটা আছে, তো আমার ওইটাতে খুঁজে বের করা, তো আমার নর্মালি যদি আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে যাই, এটা টাইম কনজিউমিং, মেমোরি লস, প্লাস এটা আমাদের এফিসিয়েন্সি অনেক কমায় দিবে। তো এটার জন্য আমাদের বিট্রিটা অনেক হেল্পফুল। কীভাবে হেল্পফুল, লেটস সি আমরা কোনো একটা ডেটা বা কোনো একটা কী খুঁজে বের করবো। তো খুঁজে বের করার জন্যে আমাদের এই বিটির মধ্যে একটা ফিচার আছে, তো র্যাপিড লুকআপ। তো র্যাপিড লুকআপ ইউজ করলে আমাদের যে ফার্স্ট আমরা যে সার্চ যেটা বা আমাদের ফাইন্ডিংগুলো আমরা ইজিলি অনেক ফাস্ট করতে পারবো। দ্য সিস্টেম স্কেল থাউজেন্ডস অফ crore data, then B tree comes handy with fast sequential across the sorted order. এই যে বি ট্রি কিন্তু শর্টেড প্লাস ব্যালেন্স ট্রি। ইন কেস আমার এটা আনব্যালেন্স না হলেও এটা আমার স্প্লিট করা যায়। আর এখানে আমরা ইয়াতে এমএসটি নিয়েও আমরা এটাতে কথা বলবো। ওকে, আমাদের থার্ড কোয়েশ্চেন 3 is outline an algorithm for finding a minimum spacing tree MST in a distributed system, and follow up is in what real ML scenario would you choose MST sensor network feature selection. ওকে, এটা একটু মজা একটা অ্যালগরিদম এখানে এমএসটি মিনিমাম স্পেসিং ট্রি। তো মিনিমাম স্পেসিং ট্রিটা কি একটু যদি বলি, আচ্ছা আমি আগে এক্সপ্লেন করি তারপরে এখানে আসছি। তো সাপোজ লেটস সি আমাদের 1 2 3 4 আমাদের এই 4টা ডেটা পয়েন্ট আছে, ওকে, বা এজ আছে, বা যেগুলো বইয়ের ভাষায় বলে কোনো পয়েন্ট বা আমাদের অ্যাক্সিস। তো এখানে আমাদের সবগুলো একটা সাথে কানেক্টেড থাকতে হবে। তো কানেক্টেড করা কয়টা ওয়ে আছে, আমরা এইভাবে কানেক্ট করতে পারি প্রত্যেকটা, এটা হইতে পারে এইভাবে কানেক্ট করতে পারি, এইভাবে কানেক্ট করতে পারি, প্রত্যেকের সাথে কানেক্টেড আছে। এখন এটা কিন্তু আমাদের এফিশিয়েন্ট না। এখান থেকে আমি যদি এখানে যাইতে চাই, আমরা এই দো যাইতে পারি, এই দো যাইতে পারি, এই দো যাইতে পারি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের এই পথের ওয়েট এই পথের ওয়েট কিন্তু সেম না, এটা কম এটার বেশি। সেম ওয়েতে এই যেমন এখানে যাওয়ার কি পাথ এটার বেশি, এখান থেকে এখানে যাওয়ার পাথ বেশি। এইটা আমাদের এমএসটির মূল লক্ষ্য হইল যে আমি একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাব ইন শর্ট পাথ, এইটাই। তো এই শর্ট পাথের জন্যে আমি এখান থেকে সাপোজ এখন আমি ধরলাম এটার ওয়েট 1, এটার 1, এটার 2, এটার 3। কারণ আমরা এখান থেকে যদি এখানে আসতে চাই, আমার এখান থেকে ওয়েট কত যাচ্ছে 3, বাট আমরা যদি এখানে যাই অথবা 2তে চলে আসলাম। তো এইটাই মূলত আমার বিএসটির মূল
লক্ষ্য যে আমরা শর্টেস্ট পাথে আমরা যাতে ডেটাটা লুক আপ করতে পারি। তো আমার অ্যালগোরিদমটা এমন ছিল যে ক্রিয়েট এ পাথ ফর অল নোড, প্রত্যেকটা পাথের নোড আমরা ফার্স্টে ক্রিয়েট করার পরে ফাইন্ড দ্য মিনিমাম পাথ টু রিচ দ্য নেক্সট নোড, মানে দ্যাটস মিন আমরা মিনিমাম যে ওয়েটের যে পাথ আছে ওইটা বের করার পরে ইফ ইট ইজ কানেক্টেড বিফোর দ্য আদার নোড দেন কম্পেয়ার। এখন আমি যদি দেখি যে ওই নোডটা আর একটা নোডের সাথে অলরেডি কানেক্টেড আছে, তখন আমি দেখবো যে ওয়েট, দুইটার ওয়েট আমার সাম করলে কি ওই আগে যেটা কানেক্ট আছে ওইটা থেকে কম হচ্ছে কিনা। যদি কম না হয় আমরা এই পাথ সিলেক্ট করবো না, আগেরটাই থাকবে, এই পাথ স্কিপ করবো। সেমভাবে আমাদের প্রত্যেকটা ইফ দ্য প্রিভিয়াস নোড ইজ স্মলার দেন স্কিপ দিস পাথ। This way the every node will connected with a minimum weight path which require less time to reach. আমাদের মূল লক্ষ্যটা হলো কম সময়ের মধ্যে ওই আমাদের লক্ষ্যে পৌঁছানো। তো ফাইনালি শর্টেস্ট পাথ ইজ দ্য সেম সাম। এই যে আমাদের শর্টেস্ট পাথ খোঁজার জন্য কিছু ফেমাস অ্যালগোরিদম আছে, যেমন ক্রুসার মাইনিং, মিনিমাম স্পেসিং ট্রি, তারপরে পারফক্স মিনিমাম ট্রি। আমার সবচেয়ে বেশি যেটা দেখি প্রাইমস মিনিমাম ট্রি স্প্যানিং এইটা আমি হয়তো করছি। এই তো এমএসটি হয়ে কাজ করা, যদি রিয়েল ওয়ার্ল্ডে আমি দেখতে চাই যে সেন্সর নেটওয়ার্ক ফিচারের ক্ষেত্রে সেন্সর ডেটাগুলো কালেক্ট করলে কি হয় যে ওইটা অনেক, আর বেসিক্যালি ওইটা কি আমাদের টাইম ডিপেন্ডেন্ট, টাইম সিরিজ ডেটা হয়। আর টাইম সিরিজের ক্ষেত্রে আমাদের একটা মূল ইয়ে থাকে কি আমাদের এন্ড পয়েন্ট নির্ণয় করা। তো এন্ড পয়েন্টগুলো আমার নির্ণয় করতে হবে আমার করার জন্য আমাদের এমএসটিটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়। কারণ কি আমাদের এমএসটিটা একটা নোড আরেকটার সঙ্গে কানেক্টেড থাকে, আর কানেক্টেড থাকার ফলে যে আমাদের একটা যে সেন্সর থেকে আরেকটা সেন্সরের ভ্যালুতে মানে মুভ করাটা অনেক ইজি হয়, টাইম কনজিউম হয় না তেমন। ইন নেটওয়ার্ক ফিচার সিলেকশন ক্যান বি ইউজ টু রিডিউস রিডান্ডেন্সি, দ্যাট মিন আমাদের যেই যেটা বললাম একটা থেকে পাস করা যে ইয়াটা সময় স্পেসিং তা এটা অনেক কমে আসে। প্লাস আমাদের যেহেতু সময় কম লাগে সেটা আমাদের কি এফিসিয়েন্সিটাও অনেক হাই হয়, কমিউনিকেশন কস্ট কমে। তার বাই আইডেন্টিফাইং অপটিমাল পাথ ইট রিডিউস কম্পিউটেশনাল পাওয়ার। মেশিন লার্নিংয়ে যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আছে এটাতে এমএসটি অনেক ভালো কাজে দেয়। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ে কী হয় যে আমাদের একটা ডেটা পয়েন্ট থেকে একটা ডেটা পয়েন্টে যে আমরা কানেক্ট করি, তো এইটার ক্ষেত্রে আমাদের ভালো একটা কাজ দেয় এমএসটিটা। কোশ্চেন 4 ছিল যে ফর এ ট্রি or graph-based feature indexed in a memory concentration environment, compared slab allocation versus garbage collection as memory management strategies. Follow up which option better support predictable latency for online serving in ML model system. So let's say ডিফারেন্সটা কী এখানে। স্ল্যাব অ্যালোকেশনটা কি, বেসিক্যালি এটা হলো আমাদের আগের থেকে একটা মেমোরি লোকেশন সেট করে দেওয়া, যে এই মেমোরিটা আমরা এই কাজের জন্য বা এই অবজেক্টের জন্য বাধা থাকবে। ইটস লাইক আমাদের সিতে আমরা যেভাবে একটা ভ্যারিয়েবলের জন্য আমরা ডেটা সেট করে দিই, যেমন ইন্টিজার ফ্লোট এসবের জন্য একটা কি ডেটা অলরেডি সেট করে দিই ফিক্সড, এটা কোনো চেঞ্জ আসবে না। তো এই যে ডেটা আমাদের ফিক্স হয়ে যাওয়ার জন্য আমার ডেটার প্রেডিক্টেবল হয়, মেমোরি লোকেশনটা প্রেডিক্টেবল হয়, কীভাবে আমরা সহজে ওটা অ্যাক্সেস করতে পারি। তারপরে আমাদের এটা চাইলে আমরা এটা ডিলোকেট করতে পারি, আমরা মেমোরি ম্যানেজমেন্টটা অনেক ফাস্ট এবং ইজিলি করা যায়। আর এই ফাস্ট ইজিলি করার জন্য কী হয় যে আমার রিয়েল টাইম কাজগুলো অনেক এফিসিয়েন্টলি করা যায় এই স্ল্যাব অ্যালোকেশনের মাধ্যমে। তো এখানে ইনপুট করে দিই, এখানে স্টোর বানান লিখছি, store in slab allocation real time task is more efficient
efficient, oh sorry, efficient, okay. It is predefined, thus it fast, predictable memory allocation, its allocation real-time task preparation. On other hand, garbage collection method is এটা কি যে আমাদের মেমোরিতে অনেক ডাম্প অবজেক্ট থাকে যেগুলো আমাদের অনেক সময় কাজে লাগে না। তো আমার এই মেথডটা কী করে যে আনইউজ যে মেমোরিগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করে ওইগুলো ডিলোকেট করে। এই তো এইটাই মূলত এই মেথডের কাজ। তো this method is dynamic so developer can easily maintain memory but it is high latency. সুতরাং আমাদের গার্বেজ কালেকশানে হাই লেটেন্সি হওয়ার কারণে আমরা রিয়েল টাইম টাস্কের জন্য ইউজ করতে পারি না। তো আমরা এখন যদি রিয়েল লাইফের ক্ষেত্রে যাই, ইমেল সিস্টেম প্লাস অনলাইন সার্ভিংয়ের ক্ষেত্রে আমাদের সার্ভিংয়ের ক্ষেত্রে আমার কী প্রয়োজন হয়? ফাস্ট, লো লেটেন্সি প্লাস রিয়েল টাইম টাস্ক ম্যানেজমেন্ট। তো আমি এটা যেহেতু আগে বললাম যে ফর বেটার রিয়েল টাইম management and low latency slab evaluation is better or preferable for better, so thus for better support predictable for online serving in ML system latency slab allocation is good because its characteristic is of better memory management and low garbage collection and low data latency. This is perform good at real-time tasks and online serving. Okay, I think I'm doing my best. Any feedback would be very much appreciated. Okay, that's it. Thank you and hope for the best. Thank you.